তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি একটি বাংলা কবিতা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অসুখী একজন। পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতাটা নিয়ে আলোচনা করব। তো এই যে কবিতাটিকে অনুবাদ করেছিলেন, তর্জমা করেছিলেন নবারুণ ভট্টাচার্য, এবং নবারুণ ভট্টাচার্যের কাব্যগ্রন্থ বিদেশি ফুলের রক্তের ছিটে, বিদেশি ফুলের রক্তের ছিটে, এটা থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তো পাবলো নেরুদা, তোমরা দেখবে কবিতাটির শেষে বইয়ে তোমরা দেখতে পাবে যে তার সম্পর্কে এখানে বলা হয়েছে তিনি চিলিয়ান ছিলেন। চিলির সীমান্ত শহরে তার জন্ম। তিনি 1971 সালে নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে। তো একজন অত্যন্ত জনপ্রিয় কবি, স্প্যানিশ সাহিত্যে তার অত্যন্ত জনপ্রিয়তা। তো এই কবিতাটি নাম হচ্ছে অসুখী একজন। কবিতাটির নাম অসুখী একজন হলেও এখানে অসুখী কিন্তু বিশ্ববাসীকে আমরা বলতে পারি যারা যুদ্ধের ভয়াবহতা যারা দেখেছেন, যারা যুদ্ধের পরিস্থিতির মধ্যে পড়েছেন, তারা প্রত্যেকেই হচ্ছেন অসুখী। এখানে কবিতাটা শুরু হচ্ছে, দেখো, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। এখানে কবি বলছেন যে তিনি কাউকে দরজায় দাঁড় করিয়ে রেখে, তার জন্য অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে অনেক দূরে চলে গেলেন। কথক এখানে কবি তিনি নিজেই বলছেন। তাহলে তিনি চলে গেলেন, কোথায় চলে গেলেন? যুদ্ধে। এবং কাকে তিনি দরজায় দাঁড় করিয়ে রেখে গেলেন? তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেলেন। কেন? কারণ তিনি তো যুদ্ধে চলে যাচ্ছেন। তিনি কবে ফিরবেন, কখন ফিরবেন, তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে তার যে প্রিয়তমা, যে তাকে ভালোবাসে, সে কি করবে? তার জন্যে অপেক্ষা করবে, এবং সেই অপেক্ষার জন্য সে দাঁড়িয়ে রইল। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। আসলে প্রিয়জন কখনো তার প্রিয়জনের চলে যাওয়াকে, ছেড়ে যাওয়াকে মেনে নিতে পারে না, এবং এটা কখনোই সে ভাবে না যে আমার যে প্রিয়জনকে আমি ছেড়ে দিচ্ছি সে আর ফিরে আসবে না। তো কবির প্রিয়তমাও জানতো না যে কবি তো যুদ্ধে যাচ্ছেন। আসলে স্পেনের গৃহযুদ্ধের বাতাবরণে এই পাবলো নেরুদা এই স্প্যানিশ কবিতাটি লিখেছিলেন, এবং স্পেনের তখন নিয়ম ছিল যে দেশে যুদ্ধ লাগলে সকল তরুণকেই কিন্তু সেই যুদ্ধে যোগদান করতে হতো, মানে এটা করতেই হবে দেশের যারা তরুণ সম্প্রদায়। তো কবিকেও সেই যুদ্ধে যেতে হয়েছে, কিন্তু তার প্রিয়তমার যুদ্ধ সম্পর্কে সেই ধারণা ছিল না যে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে। আসলে আর সেই যুদ্ধ থেকে ফিরে আসা হবে না, মৃত্যু অবশ্যম্ভাবী, এইগুলো তার প্রিয়তমা ভাবতে পারেনি। তাই সে দরজায় দাঁড়িয়ে রইল অপেক্ষায় যে একদিন কবি ফিরে আসবে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। কবি বলতে চাইছেন যে কোনো কিছুর জন্যই কোনো কিছু, পৃথিবীর কোনো কিছু থেমে থাকে না। যাই ঘটুক না কেন, ভালো মন্দ, সৃষ্টি ধ্বংস, প্রকৃতিতে যাই ঘটুক না কেন, প্রকৃতি বা পৃথিবী তার নিজের ছন্দেই চলতে থাকে। এই যে কবি যুদ্ধে চলে গেছেন, কিন্তু সব কিছু কি তার জন্য থেমে থাকবে? সূর্য উঠবে, বাতাস বইবে, সব কিছুই হবে, নদীর জল বয়ে যাবে, পশু পাখি গাছপালা প্রাণীরা সব যেরকম ছন্দে চলে চলবে। সেই রকমই সে বোঝাতে চাইছে যে সব কিছুই কিন্তু স্বাভাবিক হয়ে যায়। যেরকম একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, তারা খ্রিস্টান ধর্মের লোক, এবং খ্রিস্টানরা তাদের উপাসনা
করেন গির্জায় গিয়ে, চার্চে গিয়ে, এবং যারা খ্রিস্টান, যারা সন্ন্যাসিনী, তাদেরকে নান বলা হয়। একজন নান গির্জার হেঁটে চলে গেল। এইভাবে কেটে গেল একটা সপ্তাহ আর একটা বছর। অর্থাৎ কবি বোঝাতে চাইছেন দিনের পর দিন কিন্তু কেটে যাচ্ছে, কিন্তু যুদ্ধ থামছে না। বিশ্ববাসী কি অভিজ্ঞতা লাভ করছে? যুদ্ধের ভয়ঙ্করতার অভিজ্ঞতা লাভ করছেন। যুদ্ধ মানেই ধ্বংস। যুদ্ধ কখনো ভালো কিছু করতে পারে না। যে দেশ জয়লাভই করুক না কেন, তাদেরও ধ্বংসই হয় প্রচুর। অসংখ্য মানুষের মৃত্যু মিছিলের সৃষ্টি হয় একটা যুদ্ধে। সুতরাং স্লোগান কি? যুদ্ধ নয়, শান্তি চাই। এটাই হচ্ছে চিরকালীন শান্তির স্লোগান। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কবি বোঝাতে চাইছেন যে দেখো, দিন কেটে চলে যাচ্ছে, সপ্তাহ, মাস, বছর কেটে চলে যাচ্ছে। আমি যখন হেঁটে চলে গিয়েছিলাম বাড়ি থেকে, আমার যে পায়ের দাগ, আমার ওইটুকু যে শেষের স্মৃতিচিহ্নটুকু, সেটাও বৃষ্টি এসে ধুয়ে মুছে দিল। তার উপর নতুন ঘাস জন্মালো। কোনো কিছুই তো থেমে থাকে না, এইটা কবি বোঝাতে চাইছেন। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। অর্থাৎ সেই প্রিয়তমা যে কবির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, কবির জন্যে অপেক্ষায় দিন কাটাচ্ছে, তার মাথার উপরে একটার পর একটা বছর কোনো আনন্দ বার্তা তো বয়ে আনলো না। তার কাছে তো বছরগুলো সুখের নয়, আনন্দের নয়, ভালোবাসার নয়, শুধুই না পাওয়ার কষ্টের। কারণ তার প্রিয়তম কবি ফিরে আসেনি। বছরগুলো কাটানো তার কাছে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে নিজের প্রিয়জনের অভাবে। বছরগুলো এক একটা পাথরের চাইয়ের মতো মাথার ওপর যেন ভেঙে ভেঙে পড়েছে। এই যে কষ্টটা, না পাওয়ার বেদনাটা, এইটা বোঝানোর জন্য কবি বলছেন বছর তো বছর নয়, যেন এক একটা পাথর তার প্রিয়তমার মাথার উপরে নেমে আসছে, যে ভার আর বহন করা সম্ভব হচ্ছে না। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধ কেমন করে এলো? ভয়ঙ্করভাবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কথা আমরা জানি। আগ্নেয়গিরি থেকে লাভা বেরোতে থাকে, উত্তপ্ত গরম, সেই লাভা সব জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সেই রকম রক্ত, মানুষের শরীর থেকে রক্ত নির্গত হচ্ছে। সেই রকম ভয়ঙ্করভাবে যুদ্ধ নেমে এলো। শিশু আর বাড়িরা খুন হল, শিশুরা খুন হলো। যুদ্ধ কিছু দেখে না, কে শিশু, কে বৃদ্ধ, কে নারী, কে অসহায়, কিছু দেখে না। এবং শিশুদের মৃত্যুর সঙ্গে সঙ্গে কি খুন হয়ে যায়? একটা ভবিষ্যৎ প্রজন্ম। শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং যুদ্ধ কি করে? একটা দেশের ভবিষ্যৎটাকেই ধ্বংস করে দেয়। বাড়িরা খুন হলো, অর্থাৎ জীব, জ্বর, কোনো কিছুই আর রইল না। শহর, গ্রাম, সব কিছু খুন হলো। বাড়িরা ভেঙে পড়লো, ধ্বংস হলো। আর বাড়িতে কারা থাকে? শুধু চারটি দেওয়াল নিয়ে আর ছাদ নিয়ে কি বাড়ি হয়? বাড়ি মানেই সেখানে মানুষের বাস, পরিবারের বাস। সবাই খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে কবি বলতে চাইছেন মেয়েটি অপেক্ষায় রইল। আসলে এখানে কবি বলতে চাইছেন অন্তর্নিহিত অর্থে যে শত কিছুর মধ্যেও আমাদের মধ্যে একটা ক্ষীণ আশার আলো কিন্তু থাকে, যে একদিন এই পৃথিবী কি হবে? এই যুদ্ধ থেমে যাবে। সেই নচিকেতার একটা গান মনে পড়ছে, পৃথিবী একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। অর্থাৎ সবার মনের মধ্যে একটা আশার আলো কিন্তু থাকে, যে এই যুদ্ধ একদিন না একদিন তো শেষ হবেই। যুদ্ধের শেষের আশা নিয়ে সেই মেয়েটি কিন্তু অপেক্ষায় রয়ে গেল।
অর্থাৎ যুদ্ধ সব কিছুকে ধ্বংস করতে পারলেও ভালোবাসাকে ধ্বংস করতে পারে না। আর ভালোবাসাই পারে যুদ্ধকে থামাতে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, যুদ্ধের আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। দেবতারা শান্তির প্রতীক, তারা শান্ত হয়ে ধ্যান করেছে যে এই পৃথিবীতে শান্তি নেমে আসবে। হলুদ রং শুভ, কিন্তু তারাও শান্তি নামাতে পারল না, তারাও পরাজিত হলো। মন্দির উল্টে পড়ল, উপাসনা গৃহও ধ্বংস হয়ে গেল। অর্থাৎ মানুষকে অন্তর থেকে বুঝতে হবে যে যুদ্ধ কতটা ভয়ঙ্কর। এখানে ঠাকুর দেবতা আধ্যাত্মবাদ নিয়ে বসে থাকলে হবে না, মানুষকে বুঝতে হবে যে যুদ্ধ নয়, শান্তির পথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা দেশে দেশে এই অশান্তি সমাধান করতে পারি। যুদ্ধ কোনো কিছুর সমাধান সূত্র হতে পারে না। তারা আর স্বপ্ন দেখতে পারল না, অর্থাৎ দেবতাদের যে শান্তির স্বপ্ন তাও ধ্বংস হয়ে গেল। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ কথাতেই বলে হোম হোম সুইট হোম। বাড়ি তো সবার কাছে মিষ্টি, বাড়ি সবচেয়ে প্রিয়। কোনো সাধারণ মানুষকে যতই রাজপ্রাসাদে রাখা হোক না কেন, তার কাছে তার বাড়িটাই প্রিয়। আমরা কত জায়গায় বেড়াতে যাই, কিছুদিন পরেই মনে হয় আর ভালো লাগছে না, আমার নিজের বাড়িতে আমি ফিরে যেতে চাই। আমার বাড়ি, আমার ঘর, আমার চৌহদ্দি আমার কাছে সবচেয়ে প্রিয়। সে অট্টালিকাই হোক আর সে কুঁড়ে ঘরই হোক। সেরকম কবিরও তো ছিল মিষ্টি বাড়ি। সেই বাড়ি আজ ধ্বংস হয়ে গেছে। সেই বারান্দা যেখানে দোলনার ঝোলানো ছিল, সেই দোলনার ঝুলন্ত বিছানায় কবি ঘুমোতেন। গোলাপি রঙের ফুলের গাছ, সেও আর নেই। হাতের পাতা, করতল মানে হাতের পাতার মতো ছড়ানো পাতা ছিল সেই গাছে। বিদেশের বাড়ি বাড়িতে চিমনি লাগানো থাকে, কারণ ফায়ার প্লেস থাকে, আগুন জ্বালানো হয়। ওখানে তো ভীষণ বরফ পড়ে, ভীষণ ঠান্ডা পড়ে, তো সেই জন্যে সেখানে প্রত্যেকের বাড়িতে ফায়ার প্লেস থাকে, ঘরের ভেতর আগুন জ্বালানোর জায়গা থাকে, আর ধোঁয়াটা যাতে নির্গত হয়ে যায় সেই জন্য চিমনি লাগানো থাকে। প্রাচীন জল তরঙ্গ খুব সুন্দর একটা বাদ্যযন্ত্র, টুংটাং শব্দে সেটা বাজে। সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অর্থাৎ তার নিজের যে সুন্দর বাড়ি, তার আশা, তার আকাঙ্ক্ষা, তার ভবিষ্যতের স্বপ্ন, জীবনের সুর, জীবনের ছন্দ, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কি করে হয়ে গেল? কেন হয়ে গেল? যুদ্ধের কারণে হয়ে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অত সুন্দর শহর, বড় বড় অট্টালিকা, বাড়ি ঘর, রাস্তাঘাট, আর কিচ্ছু নেই। সব যুদ্ধের আগুনে পুড়ে ছাই, কাঠ কয়লায় পরিণত হয়েছে। দোমরানো লোহাও দুমড়ে গেছে। মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয়েছিল। মূর্তি কাদের আমরা তৈরি করি? বিশেষ বিশেষ মানুষের, নেতা, মহান মহান ব্যক্তিদের, তারা মারা গেলে সেই মৃত মানুষদের মূর্তি আমরা তৈরি করি। সেই মূর্তিও আর রইল না। অর্থাৎ দেবতা, নেতা কেউই পারে না এই যুদ্ধের ভয়াবহতাকে বন্ধ করতে, পারল না। আসলে সাধারণ মানুষকে বুঝতে হবে কি ভালো কি মন্দ, যুদ্ধ কতটা সাংঘাতিক। রক্তের একটা কালো দাগ, এই যে রক্ত শুকিয়ে গেলে কালো হয়ে যায়, আর কালো দাগটা এখানে কিসের? কলঙ্কের। যুদ্ধ একটা দেশের ইতিহাসে কলঙ্ক নিয়ে আসে, তা কখনো সুখস্মৃতি হতে পারে না। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কিন্তু শেষে এসে কবি বললেন মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ কবি সেই ভালোবাসাকে জিতিয়ে দিলেন যে এত কিছুর পরেও প্রিয়তমা কিন্তু আমার অপেক্ষায় রয়েছে, সে আমাকে ভোলেনি। তার ভালোবাসাকে কিন্তু যুদ্ধ ধ্বংস করতে পারেনি। তাহলে অসুখী একজন কি শুধু সেই মেয়েটা?
যে অপেক্ষায় দাঁড়িয়ে রইল? না, কবিও অসুখী, সে তো তার প্রিয়তমার কাছে ফিরে যেতে পারল না। প্রতিটা শিশু অসুখী, যারা তাদের পৃথিবীতে জন্ম নিয়েও পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীকে নিজের করে নিতে পারল না। প্রতিটা বাড়ি অসুখী, যারা ভেঙে পড়ে ধ্বংস হয়ে গেল। যুদ্ধ মানেই সেই যুদ্ধের সঙ্গে জড়িত সবাই অসুখী। এইটাই এই কবিতার বক্তব্য। যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধের বিরোধিতা করে, যুদ্ধ যে কতটা নিন্দনীয়, ঘৃণ্য, কি ভয়ঙ্কর, বিকট, বিভৎস যুদ্ধের চেহারা, সেইটা এই কবিতার মধ্যে দিয়ে পাবলো নেরুদা বলতে চেয়েছেন। আর অসম্ভব সুন্দরভাবে তাকে অনুবাদ করেছেন, তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। ভীষণ প্রিয় কবিতা, সকলের পড়া উচিত, এবং শুধু পরীক্ষার প্রশ্নের জন্য নয়, মন থেকে অনুভব করা উচিত যে আমরা সবসময় শান্তি বজায় রাখব, আমরা নিজেদের মধ্যে ভালোবাসা, প্রীতির সম্পর্ক গড়ে তুলব। তাহলে এইভাবে আমাদের কষ্ট পেতে হবে না। তো দেখো, যদি এবার পরীক্ষার প্রশ্নের কথাই বলি, বড় প্রশ্ন তো আসতেই পারে। সেই সঙ্গে প্রতিটা লাইন থেকে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, কোন কবিতায় কে বলছে, কাকে উদ্দেশ্য করে বলছে, কে জানতো না, সেই উত্তর আসতে পারে। কোন প্রাণীর চলে যাওয়ার কথা বলা হয়েছে, একটি কুকুর হেঁটে চলে গেল। আর কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে? গির্জার নানের হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে। কটি সপ্তাহের কথা বলা হয়েছে? একটি সপ্তাহের কথা বলা হয়েছে। কি বৃষ্টি ধুয়ে দিল কবির পায়ের দাগ, রাস্তায় কি জন্মালো, ঘাস জন্মালো। প্রতিটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে। তাই ওই যে তোমরা ভাবো না কবিতা তো আর মুখস্থ লিখতে দেওয়া হবে না, 8 লাইন লেখো, 10 লাইন লেখো, তা না। কবিতা যদি মুখস্থ থাকে, কবিতার অর্থ পরিষ্কার যদি থাকে, ছোট বড় সব প্রশ্নের উত্তর লিখতে পারবে। কিসের মতন বছরগুলো মেয়েটির মাথার উপর নেমে এলো, পাথরের মতন। তারপর কি এসেছিল? যুদ্ধ। কিসের মতো যুদ্ধ এলো? আগ্নেয় পাহাড়ের মতন। কারা খুন হলো? শিশু আর বাড়িরা খুন হলো। কার মৃত্যু হলো না? মেয়েটির মৃত্যু হলো না। শান্ত হলুদ কাদের কথা বলা হয়েছে? দেবতাদের কথা বলা হয়েছে। তার বাড়ির যে বর্ণনা দেয়া হয়েছে সেই বর্ণনা। তারপরে শহর শেষ পর্যন্ত কি পরিণতি হলো, কাঠকয়লায় পরিণত হলো। মূর্তির কি অবস্থা হলো। এরকমভাবে রক্তের কি লেগে রইল, একটি কালো দাগ। এই যে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই অবশ্যই কবিতাটি ভালো করে পড়বে এবং মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে উত্তর দিতে সুবিধে হবে।